নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, কিছু ফুটবল আপডেট নিয়ে, ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা করার সাথে সাথে নতুন বিদেশিকে নিয়েও কিন্তু একটু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু আইএসএল নিয়ে, কালকে নর্থ ইস্ট তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদের সঙ্গে এবং হায়দ্রাবাদ কিন্তু কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও রেজাল্ট কিন্তু পুরোপুরি গেছে নর্থ ইস্টের জন্য এবং নর্থ ইস্ট ঘরের মাঠে কালকে অসাধারণ পারফরমেন্স করেছে। প্রথম গোলটা 17 মিনিটের মাথায় গুলিয়ার্মো করেছে, এক্ষেত্রে হায়দ্রাবাদের ডিফেন্ডারদের ভুল, একটা ব্যাকপাস সেখান থেকে কিন্তু খুব সুন্দর ফ্লিক এবং 17 মিনিটের মাথাতেই নর্থ ইস্ট কিন্তু তারা লিড নিয়ে নেয়। তার পরবর্তী গোল আসে আলাদিনের কাছ থেকে একটা ফ্রি কিক এবং ফ্রি কিকটা আউটস্ট্যান্ডিং ফ্রি কিক ছিল। যেভাবে ফ্রি কিক নেওয়া হয়েছে, যেভাবে গোল হয়েছে, একটা দারুণ কিন্তু গোল আলাদিনের কাছ থেকে আমরা দেখতে পেলাম। আর আলাদিন খুব সম্ভবত 2 থেকে 3টে গোল পিছিয়ে রয়েছে আইএসএল এর টপ গোল স্কোরারের নাম লেখানোর জন্য, রীতিমতন বেশ কয়েকজনকে পেরিয়ে দিয়েছে। আর 2 থেকে 3টে গোল হলে কিন্তু আইএসএল এর ইতিহাসে সব থেকে বেশি গোল করার নজিরটা কিন্তু আলাদিন করে ফেলতে চলেছে এবং সেই গোল্ডেন বুট জিততে চলেছে, একদম কোনো এতে আর সন্দেহ নেই। তো আলাদিনের দ্বিতীয় গোলের ফলে কিন্তু নর্থ ইস্ট ফার্স্ট হাফেই লিড বাড়িয়ে নেয়। সেকেন্ড হাফের প্রথম থেকে কিছুটা হলেও ওই একই রকম খেলা, দুটো দলই অ্যাটাক করছে ডিফেন্স করছে খেলা হচ্ছিল। সেই জায়গাতে কিন্তু মনাজ মোহাম্মদ 70 মিনিটের মাথায় একটা গোল ফিরিয়ে দেয়। তার পরবর্তী সময় আসির আক্তার সে কিন্তু হেড দিয়ে দলকে আরও লিড বাড়িয়ে নেয় এবং শেষের দিকে মোহাম্মদ আলী বেমামার একটা শট আগে ডিফ্লেক্ট হয়, সেক্ষেত্রে অর্শদীপের কিছু করার ছিল না, গোল খেয়ে যায়। 4-1 গোলে কিন্তু নর্থ ইস্ট ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তারা চলে এলো 4 নম্বর পজিশানে এবং নর্থ ইস্ট পর ম্যাচ ড্র করছিল, লাস্ট 4টে ম্যাচ ড্র। তারপরে কিন্তু যাই হোক তারা ম্যাচ জিতে আবার একটা ছন্দ ফিরে পেয়েছে। বেঙ্গালুরুর উপরে কিন্তু তারা চলে গেছে গোল ডিফারেন্স ভালো হওয়ার জন্য। তো বেঙ্গালুরু একটা সময় 2 নম্বর পজিশানে ছিল, বেঙ্গালুরু এখন 5 নম্বর পজিশানে এসে গেছে, কারণ পর বেঙ্গালুরু ম্যাচ হেরে যেভাবে পয়েন্ট নষ্ট করছে। আর হায়দ্রাবাদ তারা কিন্তু ওই 12 নম্বর পজিশনেই রইল 13 পয়েন্ট নিয়ে। তো দারুণ কিন্তু একটা আমরা ম্যাচ উপভোগ করেছি। আজকেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, যেখানে চেন্নাইয়ের ঘরের মাঠে মুখোমুখি হবে কেরালা আর চেন্নাই ওই একই রকম পজিশানে রয়েছে। লাস্ট ম্যাচ কিন্তু তারা হেরেছে, তার আগের ম্যাচগুলো চেন্নাই ড্র করেছে এবং লাস্ট 5টা ম্যাচে কোনো রকম জয় নেই। কেরালার অবস্থা ওই একই রকম, লাস্ট 5টা ম্যাচের মধ্যে 2টো জিতেছে, 2টো ড্র করেছে, একটা হেরেছে, এরকম একটা ব্যাপার তাদের রয়েছে। তো ওভারঅল কিন্তু আজকেও হাড্ডাহাড্ডি লড়াই হবে। আজকে যদি কোনোভাবে এই ম্যাচটা ড্র হয় সেক্ষেত্রে সুবিধা পাবে ইস্টবেঙ্গল এবং যদি আজকে কেরালা তারা জিতে যায় তারা কিন্তু পয়েন্ট কিছুটা বাড়িয়ে নেবে, তাদের পজিশন হয়তো খুব একটা পরিবর্তন হবে না, কিন্তু যদি ড্র হয় সেক্ষেত্রে আজকে সুবিধা পেতে পারে ইস্টবেঙ্গল। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি সরাসরি এবার ইস্টবেঙ্গলকে নিয়ে, প্রথমেই একজন প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করে নিই। 26 বছর বয়সী বাঙালি গোলকিপার সংগ্রামজিৎ রয় চৌধুরী, সে কিন্তু ইস্টবেঙ্গলে ছিল, এবার কিন্তু পার্মানেন্ট ডিলে ডেম্পোতে সে চলে গেছে, আই লিগ খেলবে এবং অবশ্যই ইস্টবেঙ্গলে প্রচুর গোলকিপার রয়েছে, সেই জায়গাতে সুযোগ পাওয়াটা খুবই চাপের ব্যাপার। তো এক্ষেত্রে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আই লিগে ডেম্পোর হয়ে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু তার জন্যও ভালো হবে। তো অল দ্য বেস্ট সংগ্রামজিৎ। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি হিজাজি মাহেরকে নিয়ে, তোমাদের যেদিন ইনজুরি হয় সেদিনই জানিয়েছিলাম যে ইনজুরি কিন্তু মোটেই ভালো নয়, খুবই খারাপ ইনজুরি পেয়েছে কিন্তু হিজাজি মাহের। কালকে যেরকম তার টেস্ট হওয়ার কথা ছিল, সমস্ত কিছু টেস্টের পর একটা প্রাথমিক রিপোর্ট এসেছে, যদিও এখনও অফিসিয়াল নয়, কিন্তু যেরকম প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে তার কিন্তু এসিএল ইনজুরি, শুধুমাত্র যে এসিএল নয়, একদম গ্রেড 3 ইনজুরি, তাকে আর এই সিজনে পাওয়া যাচ্ছে না। বিরাট ধাক্কা কিন্তু এটা ইস্টবেঙ্গলের জন্য। এর আগে মাধি তালাল, তার কিন্তু এসিএল ইনজুরি হলো গ্রেড 3 নয়, সেটা গ্রেড 2 টাইপের, কিন্তু হিজাজি মাহেরের যেটা ইনজুরি গ্রেড 3 ইনজুরি এবং তার সার্জারি করতেই হবে, কিছু করার নেই, শুধুমাত্র অফিসিয়াল কনফার্মেশনটুকু বাকি রয়েছে, সেটা হয়তো কয়েক দিনের মধ্যে আসতে পারে। এটা কিন্তু একটা বিরাট বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য। এবার হিজাজি যেহেতু এসিএল 3 ইনজুরি, তো মোটামুটি তার 9 থেকে 10 মাস তো সময়
লাগবেই। তো সামনে যেহেতু ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জ লিগ রয়েছে, সুপার কাপ রয়েছে, আইএসএলের ম্যাচও কিছু বাকি রয়েছে, তো তাকে আর পাওয়া যাচ্ছে না, কিছু করার নেই। বিরাট বড় এটা কিন্তু একটা ইস্টবেঙ্গলের জন্য ধাক্কা। এবং কন্ট্রাক্ট রয়েছে 26 সাল পর্যন্ত, আরও একটা সিজন। তো এই সিজনটা তার জন্য গেল, পরের সিজনেও সেই ডুরান্ড কাপেও হয়তো তার ফেরার সম্ভাবনা খুবই কম, সেই আইএসএলে হয়তো একবারে হিজাজি মাহের ফিরতে পারে। তো যাই হোক, দ্রুত সুস্থ হোক এটুকুই চাইবো। এবং সত্যি খারাপ লাগছে প্লেয়ারটার জন্য যে এরকম এত বড় ইনজুরি এর পরেও যে প্লেয়ারের হবে সত্যি ভাবিনি। ভেবেছিলাম যে হয়তো কয়েক সপ্তাহ বা 1 মাস 2 মাস হয়তো ছিটকে যেতে পারে, কিন্তু এত বড় ইনজুরি সত্যিই কিন্তু খুব খারাপ লাগছে। মাধি তালালের পর একই সিজনের মধ্যে হিজাজি মাহেরের এই ইনজুরিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে দলকে ধাক্কা দিয়ে যাবে। এবার মাধি তালালের ক্ষেত্রে একটুখানি ব্যাপার বলে রাখি, কালকে একটা নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, মানে শোনা গেছে, এবং সেই নিয়ে প্রচুর তোমরা মেসেজ করেছো যে মাধি তালালের সার্জারি কি হয়েছে কি হয়নি, নাকি টাকার জন্য আটকে গেছে। দেখো, ব্যাপারটা টাকার জন্য আটকে গেছে এরকমটা নয়, তার কিছু মেডিকেলি প্রবলেমের জন্য আগে একবার মুম্বাই গিয়েছিল, সেখানে কিছু টেস্ট হওয়ার পর কিন্তু তার সার্জারি হয়নি। পরবর্তী সময়ে আমরা দেখলাম মোহামেডানের একটা ম্যাচ দেখতে মাধি তালাল এসেছিল, তোমাদের জানিয়েছিলাম। আবার শোনা যাচ্ছে বুধবার দিন কিন্তু তার মানে যেটা সার্জারি সেটা হওয়ার কথা রয়েছে। এবার সার্জারি হয়ে গেলে সেটা যদি আপডেট আসে সেটা জানাবো, কিন্তু এই মুহূর্তে যে টাকার জন্য সার্জারি আটকে গিয়েছিল ব্যাপারটা কিন্তু পুরোপুরি মিথ্যা কথা, এটুকু বলছি। এবার তোমরা সামনের দিকে কথাটা মিলিয়ে নিও যে টাকার জন্য সার্জারিটা নয়, পুরোপুরি তার মেডিকেল কিছু ইস্যুর জন্যই সার্জারিটা হতে একটু ডিলে হয়েছে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর হিজাজি মাহেরের ক্ষেত্রেও ব্যাপারটা সার্জারির দিকেই যাবে, তো দেখা যাক সেটা কবে কি হয় না হয় সেটা তোমাদের পরে জানিয়ে দেব। আর সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে পরিবর্তক ভাবতে হবে, কিছু করার নেই। সেই নিয়েও কিছু আপডেট রয়েছে, সেটা কিন্তু আরেকটু ভেরিফাই করি তারপর তোমাদের শেয়ার করে দেব। তো এরপর যদি আমরা একটুখানি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কথা বলি, যেরকমটা শোনা যাচ্ছে কেরালায় কিন্তু নতুন কিছু ইনকামিং হতে চলেছে, এবং খুব সম্ভবত সেটা কিন্তু কোনো বিদেশি ডিফেন্ডার আসতে চলেছে, যেরকম কেরালার বেশ কিছু বড় মিডিয়া থেকে যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে। তো হয়তো সিগনেচার কমপ্লিট হয়ে গেছে, শুধু অফিসিয়াল আপডেটটুকু বাকি রয়েছে বা মেডিকেলটুকু বাকি রয়েছে, সেটা হলেই কিন্তু কেরালাতে নতুন বিদেশি আসবে। শুধু যে নতুন বিদেশি কেরালায় আসবে সেটা নয়, তার সাথে একজন বিদেশি প্লেয়ারের টাটা বাই বাই হতে চলেছে। অনেক দিন ধরেই তোমাদের সেটা শেয়ার করে আসছিলাম। 25 বছর বয়সী মন্টেনেগ্রো সেন্টার ব্যাকের প্লেয়ার মিলোস ড্রিনচিচ, যে কিন্তু কেরালার হয়ে লাস্ট সিজনে বেশ ভালো পারফরমেন্স করেছে। টোটাল কেরালার জার্সি গায়ে এখনও পর্যন্ত 41 ম্যাচে 3টে গোল রয়েছে তার নামের পাশে। মাথা ঠান্ডা ডিফেন্ডার, কারণ খুব একটা তাকে আমরা মাথা গরম করতে দেখি না, যে প্রচণ্ড পরিমাণে মাথা গরম করে খেলে সেরকম নয়। আইএসএলের দিকেও তাকালেও যা, বা যদি অন্য কোনো টুর্নামেন্ট ডুরান্ড কাপের দিকে তাকাই সেক্ষেত্রে ওই একই ব্যাপার, খুব ভালো কিন্তু সে ডিফেন্স করতে পারে, এবং তার সাথে ক্যাপ্টেনশিপ করারও তার অভিজ্ঞতা রয়েছে, এবং কোয়ালিটি প্লেয়ারটার মধ্যে নিঃসন্দেহে কোয়ালিটি রয়েছে। তো এই প্লেয়ারের দিকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের নজর দেওয়া উচিত। এবং তোমাদের বহুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে পরবর্তী বছরে কিন্তু মিলোস টার্গেট হতে চলেছে, একটা সেই সময় মানে লিঙ্ক আপ শোনা গিয়েছিল। তো দেখা যাক এক্ষেত্রে মিলোসকেও যদি একটা রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নেওয়া যায় ভালো অপশান হবে, কারণ তার ফিটনেস নিয়ে কোনো রকম প্রশ্ন হবে না। আইএসএল খেলছে, তার কোনো রকম ভিসা প্রবলেম এটসেট্রা প্রবলেম কিচ্ছু হবে না, খুব সহজেই কিন্তু এই বিদেশিকে পাওয়া যেতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত যদি মিলোসকেও সিগনেচার করায় বা কিছু যদি করা যায়, মিলোসকে নিয়ে আসা যায়, তাহলেও সেটা ভালো হবে। আর খুব সম্ভবত মিলোস কিন্তু কেরালার সঙ্গে, মানে কেরালা কিন্তু মিলোসের সঙ্গে কন্ট্যাক্ট টার্মিনেট করতে চলেছে, এরকমটাও শোনা যাচ্ছে। তো আগামী 48 ঘন্টার মধ্যেই কিন্তু ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।